আজকে আমরা জীবনানন্দ দাশের লেখা আকাশে সাতটি তারা কবিতার উপরে আলোচনা করব। এই কবিতাটা নেওয়া হয়েছে কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে। রূপসী বাংলা কাব্যগ্রন্থটা প্রকাশিত হয় 1957 সালে, কবির মৃত্যুরও কয়েক বছর পরে। কিন্তু কাব্যগ্রন্থের কবিতাগুলো লিখেছেন কবি অনেক আগে, 1932-33 এই সময়টাতে। তো কবি রূপসী বাংলার কোনো কবিতারই কোনো নামকরণ করেননি, উনি 1, 2, 3, 4 করে সংখ্যা নির্দেশ করেছিলেন। আসলে রূপসী বাংলার কবিতাগুলো পড়লে বোঝা যায় যে একটাই কবিতা যেন ছোট ছোট স্তবক করে করে কবি লিখেছেন। ছোট ছোট কিছু দৃশ্যপটকে তিনি পরপর সাজিয়ে দিয়েছেন, রূপসী বাংলার বা বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যগুলোকে মাথায় রেখে কবিতাগুলো লেখা। যাই হোক, পরবর্তীকালে যখন এই কাব্যের বিভিন্ন কবিতাকে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, কখনো শ্রেষ্ঠ কবিতার অন্তর্ভুক্ত করা হয়েছে, কখনো এই রকমই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই সময়ে ওই কবিতাগুলোর প্রথম লাইনের মানে প্রথম পংক্তির প্রথম পর্বটা যেটা, সেইটুকুকে নিয়ে কবিতার নাম হিসাবে ব্যবহার করা হয়েছে। সুতরাং এই নামটা কবিকৃত নয়, একেবারেই সংকলককৃত কিংবা সম্পাদককৃত। এই হচ্ছে গোটা কবিতাটা। এই গোটা কবিতাটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে সনেটের রূপ দেওয়া হয়েছে। প্রথমে এটা হচ্ছে অষ্টক আর এই হচ্ছে ষষ্টক বা শতক। এই কবিতাটা অন্তমিল হয়েছে এরকম ক খ খ ক, ক খ খ ক, আর শেষে হয়েছে গ ঘ গ ঘ গ ঘ। এইভাবে অন্তমিল হয়েছে সনেটের ফর্মটাকে মেনে। আচ্ছা, কবিতার বিষয়বস্তুটা হচ্ছে বাংলার প্রকৃতির সন্ধেবেলার একটা খুব পরিচিত কিছু দৃশ্যপট। যখন বাংলার প্রকৃতিতে সন্ধে আসে তখন তিনি মাঠের মধ্যে বা একটু গ্রাম বাংলার নির্জন এলাকায় তিনি ঘাসের ওপর গিয়ে বসেছেন। তখন আকাশ এবং মাটিতে যে গাছপালা ইত্যাদি ইত্যাদি মিলে যে দৃশ্যপট, সেই দৃশ্যপটটাকে উনি যেভাবে দেখেছেন, ওনার চোখে এই বাংলার প্রাকৃতিক দৃশ্যটা, সন্ধ্যের প্রাকৃতিক দৃশ্যটা যেভাবে এসে ধরা দিয়েছে, সেইভাবেই তিনি আমাদের সামনে কবিতার আকারে সেটা লিখে দিয়েছেন। তো যাই হোক, আমরা লাইন বাই লাইন এবার কবিতাটা পড়ি। বলছেন, আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি। এই কবিতার থেকেও খুব কঠিন কোনো প্রশ্ন নেই। সত্যি কথা বলতে কি, জীবনানন্দের রূপসী বাংলা কাব্যগ্রন্থের কোনো কবিতাতেই এখানে না ঠিক ব্যাখ্যা বা বিশ্লেষণ করার মতো কোনো জায়গা থাকে না, থাকে অনুভব করার মতো জায়গা। এই কবিতাগুলোকে অনুভব করতে হয়, এই মুহূর্তগুলোকে। কিন্তু যেহেতু আমাদের পাঠ্যসূচিতে দেওয়া রয়েছে, সেহেতু আমাদের লাইন বাই লাইন প্রশ্ন আসবে, সুতরাং সেইভাবে আমরা চেষ্টা করব পরীক্ষার উপযোগী করে কিছু আলোচনা করতে। বলছেন, আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে দুই রকমভাবে। এক, আমি এই ঘাসে বসে থাকি, কার লেখা কোন কবিতা থেকে আলোচ্য পংক্তিটি গৃহীত হয়েছে আমরা বলতে পারবো। ওর সঙ্গে জুড়ে দিতে পারে যে কে কখন ঘাসের ওপর বসে থাকেন। তো উত্তর হবে কবি নায়ক যখন সন্ধে আসে তখন গ্রাম বাংলার কোনো একটা জায়গাতে তিনি ঘাসের ওপর বসে এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করেন। এইবার যদি প্রশ্ন আসে আগের পর্ব থেকে, আগের পর্ব বলতে আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে ডট 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 দিয়ে দিল। এবার প্রশ্ন এলো যে সাতটি তারা বলতে কি বোঝানো হয়েছে। যখন আকাশে সাতটি তারা ফুটে ওঠে তখন কি ঘটনা ঘটে। তো যথারীতি কি ঘটনা ঘটে, এটাই যে কবি নায়ক তিনি ঘাসের ওপর এসে বসে পড়েন এবং সন্ধ্যের এই প্রাকৃতিক দৃশ্যটাকে দু চোখ ভরে উপভোগ করেন। এবার সাতটি তারা বলতে কি বোঝানো হয়েছে, তো আমরা দেখতে পাবো এখানে সাতটি তারা বলতে আসলে সপ্তর্ষি মণ্ডল বলতে আমরা যেটাকে বুঝি, সেই সপ্তর্ষিকে বোঝানো হয়েছে। আমরা এই ছবিটা দেখতে পাবো এরকম। তো এখানে আমাদের যে ভারতীয় শাস্ত্র অনুযায়ী ঋষিদের নাম করা রয়েছে, আমরা এখানে পড়েও নিতে পারি। আমাদের যেহেতু শিক্ষক নিয়োগের পরীক্ষায় আমরা বসতে চলবো, সেহেতু দিতেও পারে যে সাতটি এই যে ঋষি
সেই ঋষির নাম কি কি। তো আমরা এখান থেকে সেই ঋষিদের নামটাও করে নিতে পারি। আচ্ছা, এরপর বলছে যে কামরাঙা লাল মেঘ, বলছে কামরাঙা লাল মেঘ যেন মৃত মুনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। কয়েকটা জিনিস, কামরাঙা লাল মেঘ, তাহলে আকাশে মেঘ ছিল। সন্ধ্যের ঠিক আগে আগে আমরা জানি অনেক সময় আকাশে এরকম মেঘ থাকে, আমরা অনেক সময় সিঁদুরের রং দেখতে পাই এই সময় আকাশে। তো এই মেঘটাকে কবি বলছেন মেঘটা হচ্ছে কি লাল। অনেক সময় আমরা এরকম দেখি যে সন্ধ্যের ঠিক আগে আগে হঠাৎ করে কিছুক্ষণের জন্য আকাশের রংটা একটু ওই সিঁদুরের মতো কালার, মানে দুধে আলতা কালার, কিংবা বিকেল থেকে সন্ধ্যের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আকাশের প্রেক্ষাপটটাও থাকে গেরুয়া, গৈরিক বা কিছুটা লালচে আভাযুক্ত। তো এই সময়ের যে মেঘটা, কবি এই মেঘের রংটা যে লাল, তার সঙ্গে কামরাঙা ফলের তুলনা করছেন। আবার এইদিকে মৃত মনিয়া, তাহলে মনিয়া একটা পাখি, আসলে শব্দটা হচ্ছে মুনিয়া পাখি, তো সেই পাখির সাথেও তুলনা করছেন। তাহলে মেঘকে তুলনা করছেন একদিকে মুনিয়া পাখির সাথে, একদিকে কামরাঙা ফলের সঙ্গে। যেহেতু কামরাঙা ফল পেকে গেলে কিছুটা হলেও সেটার রঙও হলদেটে হয় বা একটু লালচে আভাযুক্ত হয়। তো এই দুটো উপমা ব্যবহার করতে গিয়ে কবি, মানে মেঘের সঙ্গে যখন কামরাঙার তুলনা করছেন তখন তিনি রূপক অলঙ্কারকে ব্যবহার করছেন। আবার মেঘের সঙ্গে যখন মুনিয়া পাখির তুলনা করছেন তখন তিনি উপমা অলঙ্কার ব্যবহার করছেন। দুটো আলাদা আলাদা অলঙ্কার ব্যবহার করে তিনি তুলনার কাজটা করেছেন। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে এই হচ্ছে সন্ধেবেলায় আকাশে যে মেঘ, সেই মেঘের দৃশ্য। এই হচ্ছে কামরাঙা ফল, আমরা সবাই এটার সঙ্গে পরিচিত। আর এই হচ্ছে মুনিয়া পাখি, যার গায়ের রং বিভিন্ন রঙের হয়, কিন্তু এখানে যেহেতু লাল রঙের মেঘের সঙ্গে মুনিয়া পাখির তুলনা করেছে, ফলে ধরে নেওয়া যায় এখানে মুনিয়ার রঙটাও লালই আমরা বুঝে নিতে পারি। তো এই হচ্ছে তিনটে মিলে একটা কম্বিনেশন। কবি বলছেন যে কামরাঙা লাল মেঘ যেন মৃত মুনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। তাহলে মুনিয়া পাখির কেন তুলনা করছেন মেঘের সাথে? আসলে মুনিয়া পাখিটাও বিভিন্ন রঙে রঞ্জিত একটা রঙিন পাখি। যেরকমটা মেঘের মধ্যেও তখন একটা বর্ণচ্ছটা আমরা দেখতে পাই সন্ধ্যের আগ মুহূর্তে। কি করেছে সেই মেঘটা? বলছে অন্ধকারে মিলিয়ে গেছে। এখানে বলছে মৃত মুনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, কিন্তু মেঘ তো আর গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যায়নি। মেঘটা আসলে এই সন্ধেবেলায় যে আলো আধারি যে একটা পরিবেশ এবং তারপরে আস্তে আস্তে অন্ধকার এসে যায়, সেই অন্ধকারের মধ্যে ওই মেঘটা নিমজ্জিত হয়ে গেছে, হারিয়ে গেছে। মেঘের আলাদা রঙের আর কোনো স্বাতন্ত্র্য তখন নেই। তো এইটাকেই কবি বলছেন যে মৃত মুনিয়ার মতো। মুনিয়া পাখি, তার বিভিন্ন রং থাকে, তার এই যে রঙের যে স্বাতন্ত্র্য, সেই স্বাতন্ত্র্যটা হারিয়ে যায় যদি সেই পাখিটা মারা যায়। পাখিটার মৃত্যুর মধ্যে দিয়ে পাখির যে দৈহিক সৌন্দর্য, সেই সৌন্দর্যটা মিলিয়ে যায়, শেষ হয়ে যায়। ঠিক যেরকম সন্ধে আসাতে ওই কালো অন্ধকারের মধ্যে মেঘের যে রঙটা, সেই রঙটা তার অস্তিত্ব বজায় রাখতে পারেনি, সেটারও স্বাতন্ত্র্য হারিয়ে গেছে। আর এখানে গঙ্গাসাগরের প্রসঙ্গ কেন এনেছেন? আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে গঙ্গা একটা নদী, সেই নদী তার নিজস্ব স্রোতের স্বাতন্ত্র্য নিয়ে হিমালয় থেকে পাড়ি দিত, কিন্তু একটা সময় সে গিয়ে মিশল সমুদ্রে। সমুদ্র হচ্ছে অসীম বা বিশালতার প্রতীক। সেই অসীমের মধ্যে গঙ্গাসাগরের যে ঢেউ বা স্রোত, সেটা হারিয়ে একটা মানে গঙ্গার যে স্রোত, সেটা একটা সময় বিলীন হয়ে যায়, মিশে যায়, আলাদা অস্তিত্ব আর বজায় রাখতে পারে না। তো এই বিশাল অস্তিত্বের মধ্যে এই সন্ধ্যের অন্ধকারটাও হচ্ছে বিশ্ব চরাচর ব্যাপ্ত অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে ওই মেঘ তার নিজস্ব অস্তিত্বকে আর বজায় রাখতে পারেনি, তার রঙটাকে সে আর ধরে রাখতে পারেনি, অন্ধকারের মধ্যে হারিয়ে গেছে। এই অন্ধকারের মধ্যে ডুবে যাওয়া, হারিয়ে যাওয়া, এটাকেই কবি তুলনা করছেন মুনিয়া পাখির মৃত্যুর সাথে। আবার তুলনা করছেন গঙ্গা সাগরে, যখন গঙ্গার জল
ওই সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যায় তার সঙ্গে। বলছেন এরপরে কি হলো, বলছেন আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। সন্ধে এসেছে। এখানে প্রশ্ন আসতে পারে এরকম যে, আগের অংশটা থেকে এরকম প্রশ্ন আসতে পারে যে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, গঙ্গাসাগরের ঢেউয়ে কি ডুবে গেছে, বা গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাওয়ার সঙ্গে বা প্রসঙ্গে কবি কোন তুলনা বা কোন উপমাটাকে ব্যবহার করেছেন, এই রকম একটা প্রশ্ন আসবে, যেটার ক্ষেত্রে আগের যে পংক্তি তার ব্যাখ্যার ওই কথাগুলো লিখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। তো সন্ধ্যা সম্পর্কে তিনটে বৈশিষ্ট্য আমরা এই পংক্তির মধ্যে দেখতে পাই। একটা কি শান্ত, একটা অনুগত, আর একটা হচ্ছে নীল। সন্ধে শান্ত, অনুগত আর নীল। আমরা অন্য কবিতা, এই জীবনানন্দেরই অন্য কবিতার কথা মনে করতে পারি। সেখানে কবি এরকম বলছেন যে সন্ধ্যা হয় চারিদিকে শান্ত নীরবতা। অর্থাৎ সন্ধেবেলার বাংলার প্রকৃতিতে, বাংলার প্রকৃতি মানে ধরেই নেওয়া যায় সেখানে কলকারখানার খুব একটা আওয়াজ নেই, সেখানে গাড়ি ঘোড়ার আওয়াজ নেই। এই সন্ধেবেলাটা প্রকৃতির একটা নিজস্ব কিছু অল্প আওয়াজ থাকে, যেমন পাখির ডাক, এরকম দু একটা ছোট্ট আওয়াজ থাকে। এছাড়া ওই সন্ধেবেলায় মানুষের কোলাহল নেই, কর্মব্যস্ততা নেই, অদ্ভুত একটা সন্ধে, শান্ত সমাহত ভাব বিরাজ করে। এখানেও বলছেন যে সন্ধ্যা এসেছে বাংলার প্রকৃতিতে কিভাবে, শান্ত অনুগতভাবে। আর কি, সন্ধেটা হচ্ছে খানিকটা নীল। আমরা এই রকম দেখতে পাই, এটা বাংলারই একটা সন্ধ্যের দৃশ্য। তো এরপরে বলছেন কবি, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। এই সন্ধ্যের সাথে কবি এবার তুলনা করছেন। কিসের তুলনা করছেন? বলছেন কেশবতী কন্যা এক এসেছে, যেন এসেছে আকাশে। এই সন্ধ্যের সঙ্গে তুলনা করছেন এক কন্যার। কোন কন্যার? যে কন্যা কেশবতী। এই কেশবতী কন্যা, এই প্রসঙ্গটা আমাদের বাংলায় প্রচলিত রূপকথার যে জগৎ, সেই জগৎটাকে মনে করিয়ে দেয়। আমরা রূপকথায় এরকম অনেক রাজকন্যার গল্প জানি, বা এমন অনেক আশ্চর্য রকমের কন্যাদের গল্প জানি, যেখানে কন্যাদের চুলটা থাকে অনেক বড়, এবং সেই চুল মানে সেই কন্যাদেরকে কেশবতী কন্যা বলা হয়। তো বলছেন সেই রকমই এক কেশবতী কন্যা যেন আকাশে এসেছে, এই গোটা আকাশ জুড়ে সে যেন রয়েছে। তার ফল কি হচ্ছে? বলছে আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। তার চুলটা যেন আমার চোখের ওপরে, আমার মুখের ওপরে এসে ভাসছে। এই এই তুলনার মধ্যে দিয়ে কবি আসলে কি বোঝাতে চাইছেন এখানে, যে কেশবতী কন্যা কবি কেন বলছেন, কেশবতী কন্যা আসাতে কি হয়েছে, এই ধরনের প্রশ্ন এখান থেকে আসবে। আসলে যখন কোনো মানুষের চোখের ওপরে, মুখের ওপরে চুল এসে পড়ে, তখন সামনের দৃশ্যপটটা পুরোপুরি দৃশ্যমান থাকে না। সন্ধেবেলাতে কবি দিনের আলোর মতো সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন না। সন্ধেবেলায় পরিবেশটা তৈরি হয়েছে আলো আধারী একটা পরিবেশ, যে পরিবেশে সামনের প্রকৃতিতে যা কিছু আছে তার সবটা একদম উজ্জ্বলভাবে দৃশ্যমান নয়। এইটাকেই কবি বলছেন যেন ওনার চোখের ওপরে কেউ চুল বিছিয়ে দিয়েছে, যার ফলে ওই সামনের যা কিছু দৃশ্য সেটা যেন এই চুলে কিছুটা কিছুটা আটকা পড়ে যাচ্ছে, কবি খুব স্পষ্ট দেখতে পাচ্ছেন না। এই কারণে এই সন্ধে যে এসেছে প্রকৃতিতে, সেই সন্ধে যেন ওই কেশবতী কন্যার মতো কবির চোখের সামনে ওই চুল বিছিয়ে দেওয়ার মতো একটা দৃশ্যমানতাকে কমিয়ে দিয়েছে। আসলে সন্ধেটাকে এইভাবেও যে ব্যাখ্যা করা যায়, এটা জীবনানন্দ না পড়লে আমরা হয়তো বুঝতে পারতাম না। যাই হোক, এই হচ্ছে সন্ধে। আর আমি এখানে এটা একটা বোঝার জন্য আর কি আমাদের এরকম ছবিটা আমি ইন্টারনেট থেকে বের করেছিলাম আর কি। এইভাবে যদি থাকে আমাদের চুল, তাহলে আমরা সেখানে পরিষ্কার সব কিছু বুঝতে পারি না। যাই হোক, বলছেন যে আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে, পৃথিবীর কোনো পথে কন্যারে দেখেনি কো। এখান থেকে প্রশ্ন আসতে পারে, এ কন্যা বলতে কবি কি বুঝিয়েছেন? তো লিখতে হবে যে সন্ধেবেলার
যে প্রকৃতি, সেই প্রকৃতিতে সন্ধ্যের আগমনটাকে কবি যেন এক কন্যার সাথে তুলনা করছেন, যে কন্যার কেশ রাশি রয়েছে এবং সেই কেশ রাশি কবির চোখের ওপরে, মুখের ওপরে এসে পড়ছে। তার ফলে সামনের দৃশ্যপটটা পুরোপুরি দৃশ্যমান নয়। সেই সন্ধ্যার সঙ্গে কবি এক কন্যার তুলনা করেছেন। কেন কবি বলেছেন পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি? আসলে কবি বলতে চাইছেন যে পৃথিবীর কোনো জায়গাতেই বোধহয় সন্ধেটা এতটা সুন্দর নয় যেটা আমার রূপসী বাংলাতে সন্ধ্যের দৃশ্য যতটা সুন্দর। আসলে কবি বাংলার যে প্রকৃতির সৌন্দর্য সেটাকেই পৃথিবীর অন্য সব জায়গার তুলনায় বেশি গুরুত্ব বা মর্যাদা আরোপ করতে চাইছেন। এটা একান্তই কবি মনের বাংলার প্রতি ভালোবাসার প্রকাশ। বলছেন, দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। বলছেন যে সামনের এই যে, তিনি তো গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে রয়েছেন, সামনে কি হয়েছে, অনেক গাছপালা রয়েছে। কি গাছ? বলছেন হিজল গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, এরকম অনেক, এগুলো সবই বাংলাদেশের নিজস্ব গাছ। তো বাংলাদেশের চিহ্ন পরিচায়ক আর কি এই গাছগুলো। তো বলছেন এই সব গাছের ওপরেও কেমন যেন ওই কন্যার চুলগুলো এসে পড়েছে এবং তার ফলে এই গাছগুলোও যেন পুরোপুরি দৃশ্যমান নয় কবির চোখে। তো আমরা একটু দেখতে পারি, এই হচ্ছে হিজল গাছ, যেটা দিনের আলোয় একদম উজ্জ্বলভাবে দৃশ্যমান, কিন্তু সন্ধেবেলায় এই হিজল গাছই এইরকমভাবে দৃশ্যমান হয় আমাদের সামনে। এইটাকেই কবি বলছেন কেমন যেন হিজল গাছের ওপরে এরকম ওই মেঘবতী মানে কেশবতী কন্যার চুল এসে পড়েছে, যার ফলে কবি যেন ওই চুলের ভেতর দিয়ে ওই গাছটাকে খুব অস্পষ্টভাবে দেখছেন, পুরোপুরি দেখতে পাচ্ছেন না। এইটাই কবি বলতে চাইছেন। সন্ধ্যের এই আধো দৃশ্যমানতাকে বোঝানোর জন্যই এই কথাগুলো কবি এখানে নিয়ে আসছেন। এরপরে বলছেন, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। তাহলে আমরা ভেবে দেখি, এর আগের পংক্তিতে কবি বলছিলেন এই জায়গাতে, এইখানে বলছিলেন অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত, যেন ওই চুলগুলো চুম্বন করছে ওই গাছটাকে এবং তার ফলে তার দৃশ্যমানতাটা কিছুটা কমেছে। বলছেন, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। তার মানে রূপসীর এই চুলের মধ্যেও কবি গন্ধটাকে অনুভব করছেন। শুধু বাংলার ওই যে আলো আধারী প্রকৃতি, সেই সন্ধে প্রকৃতিতে এই আধো দৃশ্যমানতাটাকে দেখে কবি শুধু এটাই বলছেন না যে যেন কেশবতী কন্যার চুল এখানে এসে পড়েছে, তিনি তার সাথে এই গন্ধকেও অনুভব করছেন সেই চুলের। বলছেন এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। আমরা জানি, আমরা যারা মূলত পুরুষ, মেয়েদের চুলের ভেতরে একটা অদ্ভুত গন্ধ থাকে এবং যেটা পুরুষের মনকে মাদকতায় পূর্ণ করে দেয়। প্রত্যেকটা পুরুষ এটা অনুভব করে নিশ্চিতভাবেই। তো এখানে কবি যেহেতু নিজেও পুরুষ, সেহেতু তিনি যেটা কল্পনা করছেন প্রকৃতিতে, এই যে এত সুন্দর একটা প্রকৃতি, তার রূপের বর্ণনা দিতে গিয়ে স্বাভাবিকভাবেই তার কল্পনাতে একজন নারী এসেছেন। সন্ধেটাকে এই কারণে তিনি কেশবতী কন্যার সাথে তুলনা করেছেন। বলছেন এই চুলের বিন্যাসে এই যে এত স্নিগ্ধ গন্ধ আছে, এটা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। আবার একই কথা বলছেন কবি। এরপরে কতকগুলো ছোট ছোট চিত্রকল্প আছে। বলছেন নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাতখান, কিশোরের পায়ে দলা মুঠা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। তো এখানে আমরা একদম শেষের আসি, এরই মাঝে বাংলার প্রাণ। কিসের মাঝে বাংলার প্রাণ প্রাচুর্য বা বাংলার প্রাণ সত্তা রয়েছে? বাংলা বলতে বাঙালি সংস্কৃতি, বাঙালি কৃষ্টি, বাঙালি যে প্রকৃতি, হ্যাঁ, তার প্রাণ সত্তাটা লুকিয়ে আছে কোথায়? বলছেন এই দৃশ্যগুলোর মধ্যে, এই বিষয়গুলোর মধ্যে। তাহলে আমরা একটু দেখি যে ওখানে কতকগুলো জিনিস আমরা যারা গ্রামে বাস করি তাদের পক্ষে কোনোটাই চেনার অসুবিধা নয়। এই হচ্ছে কলমিলতা।
পুকুর বা জলাশয়ে এই কলমি লতাগুলো এভাবে বেড়ে বেড়ে যায়, এবং যেটা এখান থেকে ডগাগুলো কেটে কেটে নিয়ে এসে আমরা রান্না করে খাই। তো এই কলমি লতা, এইটা হচ্ছে সরপুঁটি। অ্যাকচুয়ালি সরপুঁটির কথাটাই আমরা একটুখানি করে নেব। আসলে শব্দটা হচ্ছে সরলপুঁটি, ল দন্ত স বয়শূন্য র ল পুঁটি। সরলপুঁটি এই কথাটার মধ্যে লটা লোপ পেয়েছে, যেটাকে আমরা বলি ব্যঞ্জন লোপ। এখানে ল ব্যঞ্জনটা লোপ পেয়েছে, এটা ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণও হতে পারে। তো সরপুঁটি, যেটা একটু বড় আকারের পুঁটি, এটাও গ্রাম বাংলাতে জলাশয়ে বা খালে পুকুরে এগুলো দেখা যায়। এইটা হচ্ছে চাঁদা মাছ, যেটা আমরা কুচো মাছের মধ্যে আমরা ফেলি আর কি। আর এইটা হচ্ছে সর গাছ। সর গাছ বলতে নলখাগড়া জাতীয় গাছ। তো এইগুলো সব বাংলার গ্রাম প্রকৃতিতে দেখা যায় খুব সহজেই। তো কবি বলছেন যে এইগুলোর মধ্যেই ছোট ছোট দৃশ্যপট, এর মধ্যে এছাড়া হচ্ছে হাঁসের পালক। হাঁসের পালক এটা আমরা সবাই জানি, হাঁস পুকুরে হাঁস চড়ে বেড়ায়, সেই হাঁসের পালক। পুকুরের জল। আর বলছেন কি যে কিশোরীর চাল ধোয়া ভিজে হাত। কিশোরীরা, কবিতাটা লেখা 1932-33 সালে, তখন বাংলাদেশের বেশিরভাগ অংশটাই ছিল গ্রাম এলাকা, এবং স্বাভাবিকভাবেই গ্রামের মানুষেরা, তখনকার দিনে টিউবওয়েলও কম ছিল বাড়িতে, তার ফলে কি হতো, গ্রামের মানুষেরা পুকুরে এই চাল টাল ধুতো, এবং পুকুর ঘাটে গিয়ে চাল ধুয়ে আবার ওই কলসিতে মানে ছোটো পাত্রে করে, হাঁড়িতে করে সেগুলো আবার ঘরে নিয়ে আসতো। তো এইভাবে কিশোরীরা যখন চাল ধুতে গেছে, এবং সেই চাল ধোয়া ভিজে হাতটা বলছে শীত হাতখান, মানে হাতটা ওই চাল ধুতে ধুতে যেন একটু ঠান্ডা হয়েছে। হতে পারে এটা, যেহেতু জীবনানন্দকে হেমন্তের কবি বলা হয়, এবং রূপসী বাংলার বেশিরভাগ কবিতাগুলো আসলে হেমন্তকালেই লেখা বলে অনুমান করা হয় আর কি। তার কারণ হচ্ছে এই কবিতাগুলোর মধ্যে যে একটা শান্ত স্নিগ্ধ ভাব থাকে, যে ভাবগুলো ওই হেমন্তকালকেই ইঙ্গিত করে, শীতের ঠিক আগে আগে। তো হতে পারে এই কবিতাটাও সেই রকমই একটা সময় পর্বে লেখা। যাই হোক, বলছেন যে শীত হাতখান, হাতটা যেন চাল ধোয়ার ফলে কিছুটা ঠান্ডা হয়েছে। বলছেন কিশোরের পায়ে দলা মুথা ঘাস। মুথা ঘাস কীরকম দেখতে আমরা একটু দেখে নিতে পারি। এই হচ্ছে মুথা ঘাস, এই রকমভাবে সেগুলো মাটিতে জন্ম নেয় আর কি। একেবারেই বাংলার একটা খুব আলাদা বৈশিষ্ট্য আর কিছু নেই। বাংলার যে ছোট ছোট ঘাস গাছপালা, তার মধ্যে এটাও একটা। আর এই হচ্ছে বট গাছের ফল, লাল ফল। তো বলছেন যে এই পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। বলছেন ক্লান্ত নীরবতা। আমরা যদি বট গাছের নিচে গিয়ে বসি সন্ধেবেলায়, আমার এরকম অভিজ্ঞতা একটা মানে একাধিকবার আছে, বটতলায় গিয়ে বসার মতো। সন্ধেবেলা কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, বটের ফল দু একটা টুপটাপ করে ঝরে পড়ে নিচে। এই সন্ধেবেলায় মানুষের কোলাহল নেই, কর্মব্যস্ততা নেই, পাখিরা গাছে বসে ওই বটের ফল টল খায় অনেক সময়। সেই পাখিদের দু একটার একটু হালকা আওয়াজ, বা কখনো বাতাসের হালকা একটু সাউন্ড, এটা ছাড়া আর মোটামুটি নীরব একটা দৃশ্য রচিত হয় এই সন্ধেবেলায় বটগাছের নিচে কিংবা বাংলার প্রকৃতিতে। তাই কবি বলছেন যে ক্লান্ত নীরবতা, যেন সারাদিনের কর্মব্যস্ততার পরে সন্ধেবেলাটা যেন একটু ক্লান্ত প্রকৃতি, তাই সে নীরব হয়ে রয়েছে। আর ব্যথিত গন্ধ কেন বলা হয়েছে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। আমি অনুমান করি যে কিছুটা কষ্ট বা এই যে নীরবতা, শান্ত ভাব, এর মধ্যে যেন একটা ব্যথাও কোথাও যেন একটা লুকিয়ে রয়েছে। যাই হোক, এর বেশি ব্যাখ্যা আমি এই শব্দবন্ধটার দিতে পাচ্ছি না। আমরা কমেন্ট করে একটু যদি তোমরা জানাও যে, বা আপনারা জানান যে এখানে এই ব্যথিত গন্ধ এই কথাটা কবি কেন ব্যবহার করে থাকতে পারেন, তাহলে আমিও সমৃদ্ধ হব বা উপকৃত হব। কবি বলছেন এরই মাঝে বাংলার প্রাণ। তাহলে প্রশ্ন আসবে যে কিসের মধ্যে বাংলার প্রাণ লুকিয়ে রয়েছে বলে কবি মনে করেন। তখন আমাদের এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই কথাগুলো একটু লিখতে হবে, যে এরই মাঝে কবির মতে বাংলার প্রাণ সত্তাটা লুকিয়ে রয়েছে।
বলছেন আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের। এখানে প্রশ্ন আসতে পারে যে আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের, কবি কি টের পান, বা আমি বলতে কার কথা বলা হয়েছে, তিনি কি টের পান? তখন এই একই কথা লিখতে হবে যে এগুলোর মধ্যে বাংলার প্রাণ সত্তাটা যে লুকিয়ে রয়েছে সেটাই কবি টের পান ওই সন্ধেবেলার প্রকৃতিতে কোনো একটা জায়গাতে বসে। তো যাই হোক, এই হচ্ছে কবিতাটা। কবিতার মধ্যে কয়েকটা জায়গা থেকে এরকম প্রশ্ন আসতে পারে, সেই জায়গাগুলো আমরা একটুখানি খাতায় লিখে নিতে পারি আমাদের মতো করে। সবাই ভালো থাকবেন। পরের দিন অন্য কোনো কবিতার আলোচনা।